নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো আজকের একটি এক্সক্লুসিভ রিপোর্ট। কি রয়েছে সেই রিপোর্টে বলবো, তবে তার আগে সীমান্তে, ভারত বাংলা সীমান্তে এই মুহূর্তে জারি রয়েছে রেড অ্যালার্ট বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে কোনো স্থায়ী সরকার নেই, তাই সেই জায়গাতে একাধিক জঙ্গিদের মুক্ত বিচরণ ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশে এবার জঙ্গি গোষ্ঠীরা টার্গেট করেছে ভারতকে। ভারত বাংলার যে 800-850 কিলোমিটারের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে জেএমবি আনসারুল্লাহর একাধিক জঙ্গি গোষ্ঠীদের ঠাঁই ইতিমধ্যে রয়েছে, একটা ঘাঁটি তৈরি হয়েছে। তারা সুযোগ বুঝে প্রবেশ করছে ভারতে এবং ভারতে প্রবেশ করে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। প্রত্যেকের কিন্তু প্রত্যেকের সাথে রয়েছে কানেকশন। কিন্তু কেন এই কথা বলছি এবং রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে কতটা উদ্বেগের মধ্যে রয়েছে এই মুহূর্তে ত্রিপুরা, সেটাও দেখাবো। ত্রিপুরার এই মুহূর্তে নিরাপত্তাটাই বা কতটা রয়েছে, আসুন তার এক্সক্লুসিভ রিপোর্ট দেখাবো আজকে আগরতলা স্টেশন থেকে। আগরতলা বাধারঘাট রেল স্টেশন, যে রেল স্টেশনের নিরাপত্তাটুকু কতটা রয়েছে দেখুন। এবার দেখাবো আপনাদের সামনে সেই ছবি। দেখুন দেখুন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ঢুকছেন আগরতলা রেল স্টেশনে, সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, ভালোভাবে নোটিস করুন। ঢুকলেন, ঢোকার পর কিন্তু তিনি একেবারে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। কিন্তু এখানেই প্রশ্ন, আগরতলা রেল স্টেশনে ঢোকার পরই তার যাওয়ার কথা কোথায় ছিল? না টিকিট কাউন্টারে। প্ল্যাটফর্ম টিকিট তার কাটার কথা ছিল, কিন্তু কাটলেন না। তারপরেও কি কোনো চেকিং রয়েছে? নেই। তার মানে এখানেই রয়েছে লুকিয়ে যে আগরতলা রেল স্টেশনের নিরাপত্তা কতটা রয়েছে। আরো একবার দেখুন, আমরা দেখাচ্ছি সেই ছবি, একেবারে এক্সক্লুসিভ দেখছেন নিউজ ভ্যানগার্ডের আজকে স্পেশাল রিপোর্ট যে আগরতলা রেল স্টেশন এই মুহূর্তে কতটা নিরাপদ। আমাদের প্রতিনিধি গেলেন স্টেশনের ভেতরে, ঢুকলেন, টিকিট কোন রকম ভাবে তিনি কাটলেন না, সাধারণ মানুষের মতনই তিনি এদিক ওদিক সেদিক কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। কোন রকমের কোনো চেকিং সেখানে নেই, কোন রকম ভাবে কারোর কোনো প্রশ্ন নেই। যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা রেল স্টেশনের নিয়ম, প্ল্যাটফর্মে পা রাখা মানেই প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে এবং প্ল্যাটফর্মে আমি ট্রেন ধরি বা না ধরি, প্ল্যাটফর্ম টিকিট কাটা বাধ্যতামূলক। না হলে ভারতীয় রেল আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই ব্যক্তির উপর, এই এখতিয়ার রয়েছে ভারতীয় রেলের। কিন্তু আগরতলা রেল স্টেশনে আদৌ কি আছে এমন কোনো নিয়ম? সত্যিই নেই। এবং তার আজকে হাতে কলমে প্রমাণ রাখলাম শুধুমাত্র আপনাদের সামনে আগরতলা রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে। তাহলে এখানেই ভাবুন যে আজকে যখন সাধারণ মানুষজন যাচ্ছে এবং যেখানে খুশি আগরতলা রেল স্টেশনে যাওয়া যাচ্ছে কোনো রকমের টিকিট ছাড়াই, তাহলে বাংলাদেশ থেকে জঙ্গিরা যদি প্রবেশও করে বা অবৈধ যে এই মুহূর্তে প্রবেশ চলছে প্রত্যেকটা দিন, তারা যে কোনো মুহূর্তে আগরতলা রেল স্টেশন থেকে ট্রেন ধরে চলে যেতেই পারেন বিভিন্ন জায়গাতে। তার আগে প্রশ্ন হচ্ছে, তার মানে স্টেশনের যদি এই অবস্থা হয় তাহলে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কোথায় রয়েছে? প্রত্যেকটা প্রশ্ন আজকে উঠে আসছে এবং আজকে সেই বিষয়ে রাখলাম আমাদের আজকের এক্সক্লুসিভ রিপোর্ট। আমরা আসবো এই প্রসঙ্গে, আমরা আসবো আরো একাধিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধিদের বক্তব্য। কিন্তু তার আগে এই মুহূর্তে ভারত বাংলা সীমান্ত সম্পর্কে একটু জানবো। প্রাক্তন পুলিশ কর্মী এই মুহূর্তে জুড়ে গেছেন টেলিফোন লাইনে, নন্দন সরকার রয়েছেন। নন্দন বাবু, আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রাজ্য কতটুকু নিরাপদ সেই প্রসঙ্গে আমরা কথা বলছি, কারণ আগরতলার মাটিকে ব্যবহার করা হচ্ছে এবং অনুপ্রবেশ চক্র চলছে এবং তারপরে বাংলা বিহার প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যে তারা ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, সীমান্ত এই মুহূর্তে হাই অ্যালার্ট। কি বলবেন এই মুহূর্তে শহর কতটা নিরাপদ? হ্যাঁ, শহরে অনেকটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে যে বিভিন্নভাবে এদিকের কিছু লোকের সহযোগিতা বা ওই সাইডের কিছু লোকের সহযোগিতায় যেভাবে ভিতরে ঢুকে যাচ্ছে, তাতে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে বর্ডার আছে সেটা ফেন্সিং সব জায়গায় নেই
বিশেষ করে যেখান দিয়ে নদী নালাগুলো গেছে বাংলাদেশের দিকে, ওখানে কিন্তু ফেন্সিং নেই। তো যারা আছে দুদিকেরই যারা এই সব পাচারকারী বা অন্য যারা মানব পাচারের সঙ্গে জড়িত, তারা কিন্তু অনেক মোটা টাকার বিনিময়ে এদের এখানে পাচার করে দিচ্ছে, এবং বিএসএফ এর বা আদার সিকিউরিটি ফোর্সের যারা আছে তাদের অনেক নজরদারি সত্ত্বেও কিন্তু সেই অনুপ্রবেশ কিন্তু ঘটিয়ে চলেছে। সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলের দিকে। ত্রিপুরাকে এরা অনেকদিন আগে আমি একটা নিউজ চ্যানেলে বলেছিলাম যে ত্রিপুরাকে এরা করিডোর হিসেবে ব্যবহার করছে, এবং বিভিন্ন ধরনের এজেন্সি এখানে সক্রিয় আছে। প্রশাসন থেকে সেরকম ধরনের কোনো নির্দিষ্টভাবে কোনো ইয়ে নেই, অর্থাৎ এদের ধরার জন্য নির্দিষ্ট কোনো ধরনের উইং পুলিশেরও নেই। পুলিশের যেটা আছে এমটিএফ মোবাইল টাস্ক ফোর্স, সেটাতে এখন লোক নেই, বল নেই, ওদের নিজস্ব ক্যাম্প নেই। এটা অনেকটাই এখন আর অস্তিত্বের মধ্যে নেই। অল্প কিছু লোক নিয়ে এখন সেটা চলছে, তো সেটাকে ইমিডিয়েটলি স্ট্রেংথেন করা দরকার। বিশেষ করে গোয়েন্দা পুলিশের এখন সব থেকে নজর দেওয়া উচিত এই যে বর্ডার ট্রান্সবর্ডার ক্রাইম, এবং এই যে ওখান থেকে যে ঢুকে যাচ্ছে সাধারণ মানুষের ছদ্মবেশে যে সন্ত্রাসীরা ঢুকে যাচ্ছে। তো সন্ত্রাসীরা এখান থেকে ঢুকে গিয়ে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে ঝাড়খণ্ডকে ওরা টার্গেট করেছে, কারণ ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা হলো জঙ্গলাবৃত্ত, এবং ওখানে সহজেই ওরা যেকোনো লোকাল লোকের সঙ্গে মিশে যেতে পারে। তো সেদিক দিয়ে গিয়ে সারা ভারতে কিন্তু এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একেবারে তাই। নন্দনবাবু, আমি একটু থামাবো এখানে আপনাকে। আমাদের প্রতিনিধির এই মুহূর্তে একটি বক্তব্য এসেছে, আমি একটু শোনাবো দর্শকদের যে কতটা ভয়ঙ্কর এবং কতটা নিরাপদ রয়েছে আগরতলা রেল স্টেশন। আসুন শোনাই আমাদের প্রতিনিধি সেখান থেকে ঠিক কি বলছেন। প্রতিনিয়ত আগরতলা স্টেশন থেকে বাংলাদেশি যে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে, কিন্তু সত্যিই কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কঠোর কোনো নিরাপত্তা এখানকার জিআরপি বা আরপিএফ আধিকারিকরা নিচ্ছেন? সেই প্রশ্নটা কিন্তু গত কয়েকদিন ধরে উঠছে। আমি এই মুহূর্তে একবার আগরতলা স্টেশনটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখুন, আগরতলা স্টেশনটা কিন্তু অনেক বড়, এবং সেই জায়গাতে যেখান থেকে আগরতলা স্টেশনের মূল গেট, সেই গেটে কিন্তু কোনো রকম কোনো নজরদারি নেই। সেই গেট থেকে যদি কেউ প্রবেশ করতে পারে তাহলে কিন্তু সোজা একেবারে আগরতলার যে মেন যে প্ল্যাটফর্ম বিল্ডিং, সেই প্ল্যাটফর্ম বিল্ডিং এ কিন্তু প্রবেশ করা যায়। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। আগরতলা রেল স্টেশনের এত বড় এরিয়া, কিন্তু তারপরও সেখানে কোনো রকমের নেই নিরাপত্তার কোনো বালয়। নন্দনবাবু, এই যে আপনি বলছিলেন যে ঝাড়খণ্ডকে টার্গেট করা হচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে মহিলা পাচারকারীদের কিন্তু এক্ষেত্রে অধিক পরিমাণে কাজে লাগানো হচ্ছে। তার সাথে আমরা দেখলাম আগরতলা রেল স্টেশন সম্পূর্ণভাবে সেখানে নিরাপত্তার কোনো বালাই নেই। কি বলবেন? আমি যতটুকু জানি আগরতলাতে জিআরপি অন্তত কিছু বাংলাদেশিকে ধরছে এখানে, এবং যতজন বাংলাদেশি ধরা পড়ছে তার অনেকটাই জিআরপির হাতে ধরা পড়ছে। কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটাকে বলি বর্ডার সিকিউরিটি ফোর্স, এই দিক দিয়ে তো আসছে না। তো বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে কিছু করাপ্ট অফিসিয়াল ঢুকে গেছে, সেটা আমরা হয়তো সিবিআর বেশ কয়েকটা মামলা নিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে, অনেকগুলো কমান্ডেন্ট অ্যারেস্ট হয়েছে। এই যে পশ্চিমবঙ্গে ভুল পাচার চক্র, তাতেও দেখা গেছে বিএসএফ এর ইনভলভমেন্ট। আমি পুরো বিএসএফ কে দায়ী করছি না, কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্স তো অনেক বেশি সজাগ থাকা দরকার, কারণ বর্ডার সিকিউরিটি কিন্তু প্রাথমিক দায়িত্ব হলো বর্ডার সিকিউরিটি ফোর্সের। এদিকে বর্ডার ম্যানেজমেন্ট বলে একটা সেপারেট একটা সেক্রেটারি আছে আইএস অফিসার সিনিয়র কেন্দ্রীয় সরকারের, এরপরে আছে পুলিশ, বিভিন্ন বর্ডারের থানাগুলো আছে, এরা কি করছে? কিন্তু আলটিমেটলি এরা জিআরপি থানা বা এখানে এসে ধরা পড়ছে। তো প্রত্যেককে ফোকাস করা উচিত, বা এসব থানা যারা যেখানে দিক দিয়ে এসছে এদের জিজ্ঞাসাবাদ করে কোন রুট দিয়ে এরা এসছে সেগুলি ডিটেল তদন্ত করা উচিত, জিজ্ঞাসাবাদ করে, এবং তারপরে রেসপন্সিবিলিটি ফিক্স করা উচিত যে কি করে এদিক দিয়ে ঢুকলো, তখন ডিউটি কোথায় ছিল, বা এভাবে অ্যাকাউন্টেবিলিটিটা ওদের স্পষ্টভাবে জানা দরকার যে এইভাবে যদি লোক ঢুকে যায় তাহলে যারা সিকিউরিটি ফোর্সেস আছে ওদের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া যেতে পারে। আরেকটা কথা হলো যে এখানে এসেই কিন্তু আধার কার্ডটা করে ফেলতো, যদিও বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল আছে পোর্টাল এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। যে এখানে যেহেতু অনেক স্টেটের রাজনৈতিক কারণে অনেক স্টেটের প্রশ্রয় থাকে, অর্থাৎ বাংলাদেশি লোক এলো নির্বিচারে বিচার না করে, ও কোথায় কি সন্ত্রাসী না সাধারণ নাগরিক বিচার না করে যে ওদের নির্বিচারে বিভিন্ন ধরনের রেশন কার্ড পাইয়ে দেওয়া হচ্ছে। তো সেগুলোর উপর হয়তো এখন কিছুটা হয়তো ট্যাগ পড়েছে, কিন্তু তারপরেও আমাদের এই রাজনৈতিক যে একটা সুপার স্ট্রাকচার তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক নেতারা যখন কোনো একটা বিষয়ে ইন্টারফিয়ার করে বা অনেক ধরনের সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেয়, তখন সাধারণ প্রশাসন যারা রাজ্য সরকারের আন্ডারে থাকে, পুলিশ এবং সাধারণ প্রশাসন কিন্তু সেখানে বেশি একটা কিছু করতে সাহস পায় না।
সেই কারণে কিন্তু এই আমি মনে করি যে বর্ডার সিকিউরিটি এবং এই যে সিটিজেনশিপ অ্যাক্টের যে ব্যাপারগুলো আছে বা এই যে ফরেনার্স অ্যাক্ট গুলো ইমিডিয়েটলি ইম্পোজ করা উচিত এবং যারা যারা ঢুকে গেছে এদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এগুলোকে আবার ফেরত পাঠানো উচিত। এগুলো না করলে কিন্তু একটা জনবিন্যাস আমাদের যে ডেমোগ্রাফিক চার্ট সেটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থে যেটা ত্রিপুরাতেও হয়তো হচ্ছে যে লোক ঢুকে যাচ্ছে, পুলিশের কোনো খবর নেই, পুলিশের নিজস্ব কোনো ইউনিট নেই যে এই লোকগুলোকে ধরার জন্য বিশেষ একটা ইউনিট তৈরি করা, গোয়েন্দা বিভাগ তৈরি করা, ইন্টেলিজেন্স সেবা তৈরি করা এবং স্থানীয় লোকজনদের লাগানো যে তোমাদের এলাকায় যদি কোনো বাংলাদেশের লোক আসে সঙ্গে সঙ্গে যাতে পুলিশকে খবর দেয়। একাংশ রয়েছে যারা যারা এই ধরনের কাঞ্চন মূল্যের বিনিময়ে এই অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে মদত দিচ্ছে। এটা ঠিক বলেছেন ম্যাডাম, এগুলো সব হচ্ছে কাঞ্চন মূল্যের বিনিময়ে এবং সেখানে কিন্তু সাধারণ এই যে এইসব দুর্বৃত্তরা যেভাবে জড়িয়ে আছে, বিভিন্ন এজেন্সি জড়িয়ে আছে, তার সঙ্গে কিন্তু প্রশাসনেরও একটা অংশ জড়িয়ে আছে। না হলে প্রশাসন যদি জড়িয়ে না থাকে তাহলে কিন্তু কোনো মতেই একটা স্টেটে যেখানে 90% ফেন্সিং দেওয়া আছে সেখান দিয়ে কিন্তু এই লার্জ স্কেলে কিন্তু এইভাবে গরু পাচার বা লার্জ স্কেলে কিন্তু মানব পাচার এগুলো কিন্তু সম্ভব হতো না। এখন মানব পাচার যারা করছে তারা শুধু ওদের স্বার্থটাই দেখছে যে আমি টাকা পেয়ে যাচ্ছি, একটা লোক এদিকে এনে দিতে পারলে আমি কয়েক লাখ টাকা পেয়ে যাচ্ছি, একটা লোকে যদি কাজ করে দিতে পারি কয়েক লাখ টাকা পেয়ে যাচ্ছি, সেই টাকা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং দেশের স্বার্থ না দেখে এরা কিন্তু কাজ করে যাচ্ছে। এদের বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বিশেষ করে যারা সরকারি কর্মচারী সেটা কিন্তু এখানে একটা কিছু হয়নি এখন পর্যন্ত, অথচ দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশি লোক ঢুকে যাচ্ছে, কোথাও কোনো ধরনের শোকজ করা হচ্ছে না, দাঁড়িয়ে সীমান্তে রেড বা হাই অ্যালার্ট মানে তো যখন তখন বিএসএফ যে কোনো ভূমিকা নিতে বাধ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অনুপ্রবেশ ঘটছে বা যারা এজেন্টরা রয়েছে, টাউটরা রয়েছে, তাদের উপরেও তো তাহলে ব্যবস্থা নিতে পারে বিএসএফ। বর্ডার সিকিউরিটি ফোর্সে এখানে ওদের একটা সমস্যা আগে যেটা ছিল, অর্থাৎ ওদের যে এরিয়া দেওয়া হয়, আমি জানি একটা বর্ডার সিকিউরিটি ফোর্সে একটা ব্যাটালিয়নের 30 to 40 কিলোমিটার পর্যন্ত কভার করার কথা, সেখানে কিন্তু ত্রিপুরাতে অনেক জায়গায় এরা প্রায় 90 কিলোমিটার পর্যন্ত এদের এরিয়া দিয়ে রাখা হয়েছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে ওদের কিছু মানে ম্যান পাওয়ার স্ট্রেংথ কম ছিল, কিন্তু রিসেন্ট বাংলাদেশে যে একটা ভলিটাইল সিচুয়েশনের পরে কিন্তু বিএসএফ এর স্ট্রেংথ যথেষ্ট বাড়ানো হয়েছে এবং বিএসএফ এর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস এবং এই যে ড্রোনের ব্যবহার অনেক জায়গায় শুরু করেছে এরা। তারপরেও আমি একটা কথা মনে রাখি যে বিএসএফ এ সবাই না কিছু করাপ্ট অফিসিয়াল আছে যারা কিন্তু এভাবে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এরা কিন্তু এভাবে দেশের স্বার্থ বিপন্ন করে কিন্তু লোকজনকে ঢুকে দিচ্ছে এবং ঢুকাতে সাহায্য করতে। একই সঙ্গে পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতা বা প্রশাসনের কিছু অংশ জড়িয়ে আছে। তো এগুলোর বিরুদ্ধে কড়া অ্যাকশন না নিলে কিন্তু বা এখান থেকে এনআইএ আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন, এরা যদি তদন্ত করে তাহলে কিন্তু এসব যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। ঠিক ঠিক, ধন্যবাদ নন্দন বাবু আপনাকে। ধন্যবাদ ম্যাডাম। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ আপনারা দেখলেন যে আগরতলা রেল স্টেশনের ছবি দেখালাম যে সেখানে কি অবস্থা রয়েছে বর্তমানে, এবং তারই সঙ্গে একাংশ বিএসএফ যেখান থেকে ঢুকছে তারা সেই বিএসএফ এর গাফিলতি রয়েছে একাংশের, যার কারণে তারা অনুপ্রবেশ করতে পারছে ভারতবর্ষে। এই কথাই বা এই পয়েন্ট উঠে আসলো নন্দন সরকারের বক্তব্যের মধ্য দিয়ে। এবার আপনাদের নিয়ে যাব সরাসরি নিউজ রুমে। আমাদের প্রতিনিধি বা এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন আমাদের সাথে সরাসরি। নীল, তুমি সকাল থেকে ছিলে আগরতলা রেল স্টেশন বা বাধারঘাটে এবং সেখানে ছবিটা আজকে আমাদের প্রত্যেকের কাছে জলের মতন পরিষ্কার যে কি অবস্থা, নিরাপত্তার কোনো ছিটে ফোঁটাও সেখানে নেই। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে সামনে জেএমবি এবং আনসারুল্লাহর জঙ্গি গোষ্ঠীদের ঘাঁটি রয়েছে, তারা যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে, তারা একেবারে ওয়েট করে রয়েছে বলা যেতে পারে। এই পরিস্থিতিতে রাজ্য বা ভারতবর্ষ কতটা নিরাপদ? একেবারে আগরতলা শহর মানে আগরতলা তোমার হচ্ছে রেল স্টেশনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আজকের দিনের যে ছবি, সেই ছবিটা অনেকটা হাস্যকর। দেখো আগরতলার যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে প্রথমেই যে যখন তুমি ঢুকবে তখন কিন্তু সেখানে একটা বানকার অবশ্যই থাকা দরকার। সেই ক্ষেত্রে আরপিএফ এর যারা কমান্ডো ফোর্স, সেই কমান্ডো ফোর্স বা জিআরপির সেখানে সশস্ত্র পুলিশ কিন্তু থাকা উচিত, কারণ যে কোনো ধরনের হামলা হলে প্রথমেই কিন্তু প্রথম গেট থেকেই কিন্তু তাদের আটকানো বা একটা চেকিং থাকা উচিত, সেই জায়গাতে কিচ্ছু নেই। দ্বিতীয়ত তুমি যখন একেবারে ট্রেন ধরে
মুহূর্তে মেন বিল্ডিং বা মেন স্টেশনের সামনে আসবে, সেই জায়গা তো দেখো ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টারের সামনে আমি গেলাম না, একেবারে হনহন করে আমি একেবারে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। কোনো নজরদারি যে নেই সেই ছবি কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। এইবার আমি যাই যে টিকিট পরীক্ষক, দেখো টিকিট পরীক্ষক তারা তো টিকিট চেক করবে, তারা তো আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তারা মেনটেন করে না। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখলাম যে মানে স্টেশনের সামনে সেইভাবে কোনো টিকিট পরীক্ষক নেই, এবং যে যার মতো ঢুকছে, যে যার মতো সেখান থেকে বেরোচ্ছে, এবং মেন গেটের সামনে কোনো জিআরপি বা কোনো একটা মানে আরপিএফ এর যারা কনস্টেবল, সেই কনস্টেবল পর্যন্ত নেই। যে যদি কোনো বড় ধরনের ইনসিডেন্ট ঘটনা ঘটে জঙ্গিদের, তারা যদি ঘটায়, একেবারে বিনা বাধায় তারা স্টেশনের ভিতরে প্রবেশ করবে, তারা নাশকতার মূলক কাজকর্ম করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই ছবি কিন্তু আমি দেখিয়েছি। এইবার আমি মূল প্রসঙ্গে আসি। দেখো বাংলাদেশি যে হিউম্যান ট্রাফিক বা তোমার হচ্ছে মানব পাচারকারী, সেই মানব পাচারকারী এবার হচ্ছে তোমার কতজন ধরা পড়েছে না, প্রায় 94, সংখ্যাটা 94, অসমর্থিত সূত্রে সেই সংখ্যাটা কিন্তু প্রায় 100 ছাড়িয়েছে, কারণ সমস্ত পুলিশের থেকে ডিটেলস সবসময় পাওয়া সম্ভব হয় না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোহিঙ্গা কতজন না, রোহিঙ্গা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 10 জন। এছাড়াও তোমাকে বলি যে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীরা প্রায় রয়েছেন, তাদের সঙ্গে যে রোহিঙ্গা, সেই রোহিঙ্গা কিন্তু 10 জন ইতিমধ্যেই ধরা পড়েছেন। এবং সেই সঙ্গে সব থেকে বড় বিষয় যেটা ভাবাচ্ছে, যে 3-4 দিন আগে যে এজেন্ট, সেই এজেন্টরা কিন্তু এবার ধরা পড়ছে। অর্থাৎ যে এজেন্টরা মোটামুটি মোটা টাকা নিয়ে তারা এই আগরতলার মাটিকে ব্যবহার করে বা ত্রিপুরার মাটিকে ব্যবহার করে সেই সমস্ত এজেন্টরা ভারতে বেআইনি অনুপ্রবেশ, অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। এই বিষয়ে তোমাকে প্রথমেই যে তথ্যটা দেব, দেখো পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের যারা মেনত তোমার হচ্ছে এই বেআইনি অনুপ্রবেশকারীদের মদত দেয়, অর্থাৎ তাদের কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আস্তানা হয়ে যাচ্ছে আস্তে আস্তেই আগরতলা স্টেশন। কারণ আগরতলা স্টেশনে যদি একবার একটা বড় গ্যাংকে নিয়ে আসা যায়, তাহলে খুব ট্রেনের মধ্যে বসিয়ে দেওয়া যায়, তাহলে সেই ট্রেন আস্তে আস্তে একেবারেই ত্রিপুরার পর অসম হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করলেই যেন যে কোনো রেল স্টেশনে নামলেই, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যে রেল স্টেশনগুলি রয়েছে সেখানে, যেখানে চেকিং খুব একটা বেশি হয় না, সেই জায়গাতে নামলেই কিন্তু একেবারে কেল্লাফতে। দেখো আমি তোমাকে প্রথমেই বলছি যে অর্জুন দাস, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায়, তার বয়স হচ্ছে 60। ইরানি দাস, তিনি তার 27 বছর বয়স, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় তার বাড়ি। এই যে মহিলা, সেই মহিলা কিন্তু এই মহিলার যে এখনো পর্যন্ত যে পুলিশ সূত্রের খবর, এই মহিলা হচ্ছে একটা গ্যাংয়ের হয়ে কাজ করছেন। কিভাবে গ্যাংয়ের হয়ে কাজ করছেন, যে মহিলাদের বেশি করে ঢাল করা হচ্ছে, অর্থাৎ 3 জন পুরুষ যদি আসতে চায়, সেই ক্ষেত্রে 3 জন মহিলাকে এই পুরুষদের সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে, যে স্বামী স্ত্রী সেজে একেবারেই তারা ট্রেনে উঠছে। কেউ খুব স্মার্ট ভাবে ট্রেনে উঠছে, আবার কখনো পরিযায়ী শ্রমিক এইরকম বেশে তারা ট্রেনে উঠছে, এবং যাতে একদম স্বামী স্ত্রী রয়েছে তাতে যাতে পুলিশের সন্দেহ না হয়, তার জন্য এই মহিলাদের এখন ঢাল করা হচ্ছে। আবার অনেক সময় এই মহিলাদের ফলস প্রসূতি বানানো হচ্ছে, যে ফলস প্রসূতি বানিয়ে তাদেরকে আগরতলা স্টেশনে নিয়ে আসা হচ্ছে, এবং তারা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি যাচ্ছেন এই কথা বলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং বিভিন্ন কাগজপত্র তারা রাখছেন, এবং তারা পুলিশ যদি জিজ্ঞাসা করে তারা বলা হচ্ছে যে প্রসূতি বিভিন্ন রোগে আক্রান্ত, গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত ধরনের চিকিৎসায়। পুলিশ তখন কি করছে, মানবিক সাহায্যের জন্য অনেক সময় সেইভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারছে না এবং ধরা পড়ছে না, তারা কিন্তু বিভিন্নভাবে এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই যে 27 বছর বয়সী যে ইরানি দাস, ইতিমধ্যেই বেশ কয়েকটি তোমার হচ্ছে এই অনুপ্রবেশকারী যে গ্যাং, সেই গ্যাংয়ের সঙ্গে কিন্তু যুক্ত। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে 7 থেকে 8টি গ্যাং এই আগরতলার যে সীমান্ত বা আগরতলার সীমান্ত, এবং তোমার হচ্ছে বিশেষ করে যেখানে ত্রিপুরাতে আনফেন্সিং বর্ডার রয়েছে, সেই আনফেন্সিং যে বর্ডার, সেই বর্ডার থেকে প্রবেশ করে এই স্কাউটদের কিন্তু পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এই ইরানি দাস। এবং তোমাকে আরো একটা চমকপ্রদ তথ্য দেব, আমরা সবাই জানি যে ভারতের আরেকজন দালাল, তার নাম হচ্ছে প্রদীপ দাস, তার বয়স হচ্ছে 39, কাকদ্বীপ। কোথায়
না কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ। খুব ইন্টারেস্টিং এই তথ্যটা, কারণ হচ্ছে এই কাকদ্বীপ ক্যানিং থেকেই কয়েকদিন আগে আমরা কি দেখেছি না, একজন পাকিস্তানি ট্রেনিং জঙ্গি তিনি পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে। তাকে কে গ্রেপ্তার করেছে না, জম্মু কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সেখান থেকে এই তোমার হচ্ছে প্রদীপ দাসের বাড়ি হচ্ছে খুব একটা বেশি দূর নয়। তাহলে বুঝতে পারছো যে ঘটনার গুরুত্ব কতটা। এবার আমি তোমাকে বলি যে আমি যখন আজকে পুলিশের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে যেটা জানতে পেরেছি, দেখো এই যে বেআইনি যারা অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ করার পরে তারা বিভিন্ন মানে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে। বেশ, এখানে আমি নীল একটা প্রশ্ন রাখবো যে আজকে যখন তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ছদ্মবেশ নিচ্ছে এবং ভেতরে নিরাপত্তা নেই, কিন্তু তার আগে যেটা রঞ্জনবাবু বলছিলেন যে একেবারে যখন ঢুকছে তারা সীমান্ত, তাহলে এই যে সীমান্তকেই তো তারা ব্যবহার করছে এবং এই সীমান্ততে এখন বিএসএফ এর অধিক পরিমাণে বাড়ানো হয়েছে ফোর্স, কিন্তু তারপরও তাহলে ঢুকছে কিভাবে? তাহলে সেখানে কেন গন্ডগোলটা রয়েছে? দেখো, গলত তো সব জায়গাতেই রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার তোমায় যে ইন্টারেস্টিং তথ্যটা দেবো, যে আমাকে একজন আধিকারিক তিনি চিনতে পারেনি, আমি পরিচয় গোপন করে আজকে আগরতলা রেল স্টেশনে প্রবেশ করেছি। আমি প্রথমেই প্রশ্ন করছিলাম যে আপনাদের তল্লাশি অভিযানে কি বিএসএফ থাকে? তিনি বলছেন হ্যাঁ থাকে। আমি বললাম কোন আইনে থাকে? তিনি বলতে পারছেন না। তখন আমি তাকে ধরিয়ে দিলাম যে নতুন যে আইন বিএসএফ এর, সেই নতুন আইন অনুযায়ী কিন্তু বিএসএফ এখন সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত তল্লাশি করতে পারে, সেই অধিকার কিন্তু বিএসএফ কে দেওয়া হয়েছে। তাহলে এই আইনের যে হাতিয়ার, সেই হাতিয়ারকে কেন্দ্র করে কিন্তু তোমার হচ্ছে আগরতলা রেল স্টেশন থেকে বর্ডার মাত্র 5 কিলোমিটার দূর, প্রায় 5 কিলোমিটার দূর। তাহলে বিএসএফ কিন্তু ইচ্ছে করলেই আগরতলা রেল স্টেশনে তল্লাশি চালাতে পারে, তাদের কাছে সেই আইন রয়েছে। তার মানে দেখো, বিএসএফ সেখান থেকে মাঝে মধ্যে আসে, পুলিশ কর্মীরা বললেন মাঝে মধ্যে আসে। কখন আসে? যখন তাদের বিএসএফ এর যে ইন্টেলিজেন্স, তাদের কাছে খবর যায় যে ওই পার থেকে একটা বড় মানে অনুপ্রবেশকারী দল এসছে এবং সেটাকে যখন তারা লোকেট করতে পারছে না, তখন তারা আসে। তার আগে প্রতিনিয়ত যে মানে তোমার হচ্ছে এটা তদন্তের আওতায় আনা উচিত, সেই বিষয়ে কোনো বিএসএফ এর ভ্রুক্ষেপ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবার আরপিএফ এর যে ভূমিকা, সেই আরপিএফ এর ভূমিকা হচ্ছে খুব নগণ্য এই ক্ষেত্রে। কারণ হচ্ছে আগরতলা স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ে এবং ত্রিপুরা স্টেটের মধ্যে যে 5-6টি স্টেশন আছে, সেই স্টেশনে প্রত্যেকটা গাড়ি 2 মিনিটের বেশি দাঁড়ায় না। সেই ক্ষেত্রে 2 মিনিটের মধ্যে একটা তল্লাশি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের টপাটপ ধরবে, এমন কোনো কিন্তু জাদু মন্ত্র নেই। তাহলে প্রথমে কি করতে হবে না, আগরতলার যারা জিআরপি, তাদের মানে চলন্ত ট্রেনে তল্লাশি চালাতে হবে এবং সেই সঙ্গে যে 6টা-7টা জিআরপি থানা পড়ছে, সেই থানার আধিকারিকদের চলন্ত ট্রেনে তোমার তল্লাশি চালাতে হবে। সেই ক্ষেত্রে তাদের লোকবল এতটাই কম যে তারা খুব একটা চলন্ত ট্রেনে কিন্তু তল্লাশি চালায় না। এটা একেবারেই পরিষ্কার করে ওই পুলিশ কর্মী, নাম প্রকাশে অনিচ্ছুক, আমাকে জানালো। এবং সেই ক্ষেত্রে কিন্তু আরপিএফ এর সংখ্যা এতই নগণ্য, সেই ক্ষেত্রে আরপিএফ যে চলন্ত ট্রেনে, তাদেরও কিন্তু অধিকার আছে চলন্ত ট্রেনে। যদিও এটা করা উচিত না, কারণ আরপিএফ ল এন্ড অর্ডার সিচুয়েশন কিন্তু দেখে না। আরপিএফ হচ্ছে রেলের সম্পত্তিকে প্রোটেক্ট করবে, কিন্তু আরপিএফ এরও নজরদারি সেইভাবে নেই, কারণ তারাও কিন্তু এখন আরপিএফ এর হাতেও আইন রয়েছে। ভারতীয় নয় এমন কোনো নাগরিককে কিন্তু তারা আটক করতে পারে এবং তাদের কিন্তু মামলা করারও অধিকার আছে। এবং তারা কিন্তু যদি মামলা নিজেরা নাও করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু জিআরপির হাতে কিন্তু তারা তুলে দিতে পারে। সেই ক্ষেত্রে তাদের আইনে কোথাও বাধা নেই। বিএসএফও কিন্তু করতে পারে, কারণ 50 কিলোমিটার মানে আগরতলা স্টেশন থেকে যখন রান করে, পরবর্তী স্টেশন হয়তো 50 কিলোমিটার না, সেই ক্ষেত্রে তারাও করতে পারে। এই ক্ষেত্রে কোনো নজরদারি নেই। আর এই কোনো নজরদারি না থাকার জন্যই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা এই তোমার হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারীদের যারা মদতকারী, যারা মানব পাচারকারী, তাদের সব থেকে বড় যে চাইটা, যে 3টে নাম তোমাকে কিছুক্ষণ আগে আমি বললাম, তাদের সব থেকে প্রথম পছন্দের জায়গা কিন্তু এখন আগরতলা স্টেশন হয়ে যাচ্ছে। কারণ এই আগরতলা স্টেশনকে তারা করিডোর হিসেবে ব্যবহার করে, যেটা নন্দনবাবু খুব সুন্দর বলছিলেন যে ঝাড়খণ্ড, একেবারে আমি ওর সঙ্গে সহমত। কেন ঝাড়খণ্ড যায়? এটা একটা ভৌগোলিক গুরুত্ব রয়েছে সুপ্রীতি। যদি দেখো শিলিগুড়ির আগে যে কম গুরুত্বপূর্ণ স্টেশনগুলি আছে, সেই স্টেশনগুলিতে শিলিগুড়ির আগে যদি নেমে যাওয়া যায়, তাহলে সেখান থেকে তোমার শিলিগুড়ি ডালখোলা হয়ে খুব সুন্দরভাবে ঝাড়খণ্ড এবং বিহারে পৌঁছে যাওয়া সম্ভব। এবং তুমি যদি মালদাতে নেমে যায়, তাহলে মালদা থেকে খুব মানে একেবারে নদী পথে খুব তাড়াতাড়ি কিন্তু বিহার
ঝাড়খণ্ডে পৌঁছানো সম্ভব। এবং তোমার কাঞ্চনজঙ্ঘা স্টেশন তুমি যদি দেখো তাহলে রামপুরহাট স্টেশনে থামে, রামপুরহাট স্টেশনে নামলেও সেখান থেকে পাকুড় হচ্ছে খুব বড় জোর হলে 20 থেকে 25 মিনিট, রামপুরহাট স্টেশন থেকে পাকুড় হচ্ছে 20 থেকে 25 মিনিট। সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবেই কিন্তু তারা ঝাড়খণ্ডে চলে যেতে পারছে, কোথাও কোনো বাধা থাকছে না। এইভাবে যে পশ্চিমবঙ্গের যারা মানব পাচারকারী তারা কিন্তু ইতিমধ্যেই এ রাজ্যকে হাতিয়ার করেছে এবং এ রাজ্য থেকে এই যে বিনা বাধায় একেবারে অসম সীমান্ত হয়ে কিভাবে ট্রেনটা যখন যাচ্ছে একেবারে শিলিগুড়ি এই করিডরটাকে পুরোপুরি বানিয়ে নিয়েছে। আরো একটা অন্য পশ্চিমবঙ্গের একজন সিনিয়র পুলিশ আধিকারিকের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম যে অনেক সময় তারা গুয়াহাটি স্টেশনের পরেই যে বড় স্টেশনগুলো বা ছোট বড় স্টেশনগুলি আসছে সেখানেও তারা নেমে যাচ্ছে, কারণ সেখানে নেমে গেলে পরবর্তীকালে শিলিগুড়ি যেহেতু বড় স্টেশন পশ্চিমবঙ্গের চিকেন নেক এই মুহূর্তে, শিলিগুড়িতে এই মুহূর্তে নজরদারি অনেকটা একটু আটোসাটো বলবো, খুব বেশি আটোসাটো না, একটু আটোসাটো। সেই জায়গাতে যদি গুয়াহাটি পার করা যায়, পার করে যদি সেখান থেকে বাস পথে শিলিগুড়ি ঢোকানো যায়, শিলিগুড়ি চলে আসা যায়, তাহলে গোটা ভারতবর্ষে চলে যাওয়া একেবারে হাতের মুঠোয়। এইভাবে মানব পাচারকারীরা আগরতলার মাটিকে ব্যবহার করে ক্রমেই কিন্তু সক্রিয় হচ্ছে এবং তাদের বেশিরভাগ হচ্ছে ঝাড়খণ্ড থেকে তারা বিভিন্ন এই ভোটার কার্ড, আধার কার্ড এগুলো করে বেশিরভাগ দক্ষিণ ভারতের যে শহরগুলো রয়েছে, কেরালা, কর্ণাটক, হায়দ্রাবাদ, এগুলো হচ্ছে তাদের প্রথম পছন্দ। কারণ দেখো সব মানুষ কিন্তু জঙ্গি হয় না, কিছু মানুষ কিন্তু বাংলাদেশ থেকে আসছে পেটের জন্য, কারণ নির্মাণ শ্রমিকের ভূমিকায় তারা কাজ করেন এই দক্ষিণের শহরগুলিতে, দিল্লিতে, মুম্বাইতে, মুম্বাইয়ের বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি কঠোর নজরদারি, এই আগরতলা যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে যদি কঠোর নজরদারি না হয় তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে পড়বে। এবং অন্যদিকে আগরতলা যেহেতু একেবারে স্টেশন 5 কিলোমিটার দূরে, সেহেতু কিন্তু আগরতলা স্টেশন যখন তুমি একদম স্টেশনের মূল ঢুকছো সেইখানে কিন্তু জিআরপির বা আরপিএফ এর কিন্তু সেখানে কমান্ডো ফোর্স এই মুহূর্তে থাকা উচিত, কারণ জঙ্গিরা যদি ঢোকে কোনো কোনো ইনসিডেন্ট ঘটায় তাহলে তাদের বাধা দেবে কে? বাধা দেওয়ার তো প্রথম জায়গাটাই ভুল তাদেরকে। তারপর যখন স্টেশনের ভিতরে প্রবেশ করবে তখন তো তারা যা ইচ্ছা তাই করবে। সেখান থেকে যে আউটপোস্ট অর্থাৎ জিআরপির যে আউটপোস্ট, সেই জিআরপির আউটপোস্টে খবর যেতে যেতে তারা কিন্তু ইনসিডেন্ট করে অবলীলায় সেখান থেকে গাড়ি নিয়ে কিন্তু পালিয়ে যেতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং পশ্চিমবঙ্গের যে মানব পাচারকারীরা সক্রিয় তাদেরকে কিন্তু তাদের ইমিডিয়েট একটা রাজ্য প্রশাসনের তালিকা তৈরি করা উচিত এবং সেই তালিকা নিয়ে তাড়াতাড়ি কিন্তু গ্রেপ্তার করা উচিত। যে আমরা দেখলাম যে অসম পুলিশের এসটিএফ কিন্তু অনেক ফাস্ট, এই ক্ষেত্রে কিন্তু অসম পুলিশের এসটিএফ কিন্তু অনেক ফাস্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরা পুলিশের যে এসটিএফ তারা কিন্তু এখনো শীতঘুমে যে রয়েছে সেটা কিন্তু আজকে দেখলেই বোঝা যাচ্ছে। এবং এনআইএ এই মামলায় তো এনআইএও রয়েছে, এই বেআইনি অনুপ্রবেশকারীদের যে মামলা তারা এনআইএ নিয়েছে, সেই এনআইএ তো কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আরো বহু লোক কিন্তু এখনো এনআইএ গ্রেপ্তার করতে পারেনি। এই যে পুরো যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে যদি ভাঙতে হয় তাহলে এ রাজ্যের পুলিশের কিন্তু তোমার হচ্ছে ঘুম ভাঙতে হবে। পশ্চিমবঙ্গের যারা মানুষরা রয়েছেন, যারা এ রাজ্যে এসে এই মানব পাচারকারীদের মদত দিচ্ছেন এবং এই মানব পাচার করছেন, তাদের দ্রুত একটা তালিকা তৈরি করতে হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথ রেড করে তাদেরকে কিন্তু টপ যদি জেলে না পাঠায় তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের ইন্টারনাল যে সিকিউরিটি এবং ত্রিপুরার যে ইন্টারনাল সিকিউরিটি সেটা কিন্তু ব্যাহত হবে বলেই মনে করছেন একাংশ। একেবারে তাই। নীল, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে ছবি এবং রাজ্যের বিশেষ করে রাজ্যকে যে মুক্তাঞ্চল বানিয়ে প্রবেশ করছে একের পর এক বিভিন্ন অবৈধ অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশ থেকে এবং তার সাথে মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে, মাদক পাচার থেকে শুরু করে একের পর এক অবৈধ কার্যকলাপ চলছে। সবকিছু মিলিয়ে যদি এখন এই মুহূর্তে রাজ্য পুলিশের ঘুম না ভাঙে, যদি কেন্দ্রের গোয়েন্দা আধিকারিকরা যদি রাজ্যের দিকে না তাকায়, তাহলে আগামী দিনে অদূর ভবিষ্যতে কিন্তু বিপদ রয়েছে, এমনটাই বলছেন সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মহল। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।